আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইটাবস বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা AC705 কোডটা ব্যবহার করে উইন্ডলোড ডিফাইন করব। আর সেটা করার আগে আমরা BNBC 2020 এর পিডিএফ ফাইলটাতে একবার ঘুরে আসি। এই হচ্ছে আমাদের BNBC 2020 এর পিডিএফ ফাইল এবং এই ফাইলটার 550 নম্বর পেজে আমরা চলে যাব। আমি টাইপ করলাম 550, তারপরে ইন্টার প্রেস করলে আমরা সেই পেজটাতে চলে যাব এবং এই পেজটার এখানে যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে মেন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম। হালকা একটু স্ক্রল ডাউন করলে আমরা এইখানে দেখতে পারবো যে সিম্পলিফাইড ডিজাইন উইন্ড প্রেসার ফর এক্সপোজার A at H is equal to 9.1 meter and for I is equal to 1, refer to figure 6.2 of AC705। শুধু এখানেই না, BNBC 2020 এর উইন্ড সম্পর্কিত সকল বিষয় AC705 থেকে হুবহু কপি করা হয়েছে। আর এর জন্য আমরা উইন্ড লোড ডিফাইন করার ক্ষেত্রে AC705 কোডটা ফলো করব। তবে উইন্ড লোড প্যাটার্নে যাবার আগে আমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাদের ইটাবস মডেলে। ফার্স্ট যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমাদের ফ্লোরগুলোর স্ল্যাবে ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। আমরা সবাই জানি আমাদের বিল্ডিং এ ডায়াফ্রাম কিভাবে অ্যাসাইন করব। আর যদি আপনার জানা না থাকে তাহলে এই প্লেলিস্টটার 12 নম্বর ভিডিওটা দেখলেই উইন্ড সম্পর্কিত সকল বিষয় আরো ডিটেইলসে জানতে পারবেন। তবে সমস্যা হচ্ছে সেখানে UBC 94 কোডটা ব্যবহার করা হয়েছে, যেটা আর ব্যবহার করা হচ্ছে না। তবে টেনশনের কিছু নেই, আমরা এই ভিডিও দেখলে খুব সহজেই AC705 কোডটা ব্যবহার করে আমাদের বিল্ডিং এ উইন্ড লোডটা অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে আমাদেরকে স্ল্যাবগুলো সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা চলে যাব সিলেক্ট অপশনে, তারপরে সিলেক্ট অপশনের উপর কার্সরটা রাখার পরে এখানে রয়েছে কোঅর্ডিনেট স্পেসিফিকেশন। এখানে কার্সরটা হোল্ড করলেই ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে ক্লিক জয়েন্ট ইন XY প্লেন। আমরা এখানে ক্লিক করার পরে আমরা গ্রাউন্ড ফ্লোরের রুফে যে স্ল্যাবগুলো রয়েছে আমরা এভাবে সেগুলোকে সিলেক্ট করে নিতে পারি। সিমিলারলি আবার আমরা চলে যাব সিলেক্ট অপশনে, তারপরে সিমিলারলি আবার এই অপশনটিতে ক্লিক করার পরে পরবর্তী যে ফ্লোরটা রয়েছে সেই ফ্লোরের স্ল্যাবগুলো আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, আমাদের বিল্ডিং এর নরমাল যে স্ল্যাবগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করে ফেলেছি। তবে আমাদের সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাবগুলো এখানে অ্যাসাইন করা হয়েছে সেগুলোতে কোনো ধরনের ডায়াফ্রাম থাকবে না। আমরা সবাই জানি আমরা ডায়াফ্রাম শুধুমাত্র অ্যাসাইন করতে পারি হরিজন্টাল স্ল্যাবে। যেসব স্ল্যাব হরিজন্টাল না, ইনক্লাইন্ড, সেগুলোতে আমরা কখনোই ডায়াফ্রাম অ্যাসাইন করতে পারি না। এর জন্য আমাদেরকে সেই সব ওয়েস্ট স্ল্যাবগুলো ডিসিলেক্ট করে দিতে হবে। আর এর জন্য আমরা চলে যাব এই প্ল্যান অপশনে, তারপরে আমরা চলে যাব এই রুফ অপশনটিতে, তারপরে ওকে অপশনে ক্লিক করব। তারপরে আমরা এইখানকার ওয়াল স্টোরেজ অপশনটি চুজ করে নিব। তারপরে হালকা একটু জুম ইন করে এই ওয়েস্ট স্ল্যাবগুলো ডিসিলেক্ট করে দেব। আমরা যেহেতু ওয়াল স্টোরেজ অপশনটি চুজ করেছিলাম, সুতরাং এইভাবে একটা স্ল্যাবের উপরে সিলেক্ট করলে সবগুলো ওয়েস্ট স্ল্যাব ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা এভাবে ওয়েস্ট স্ল্যাবগুলো ডিসিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা ওয়েস্ট স্ল্যাবগুলো ডিসিলেক্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব উপরের লেভেলে। বর্তমানে আমরা রয়েছি মেশিন রুম বটম স্ল্যাবে। এখন আমরা এই লেভেলের স্ল্যাবগুলো সিলেক্ট করব, তবে আগের প্রসিডিওরে না, এগুলো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব। তবে এটা অল স্টোরেজ রয়েছে, এটা আমরা অন স্টোরি করে নিলাম। তারপরে আমরা এই স্ল্যাবগুলো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা 4টা স্ল্যাব সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব উপরের লেভেলে এবং এটা হচ্ছে স্টেয়ার রুম টপ লেভেল এবং এখানেও 4টি স্ল্যাব রয়েছে যেগুলোকে আমার ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। আমি এভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা আবার উপরের লেভেলে চলে যাচ্ছি এবং এখানে আমাদের রয়েছে প্রায় 8টি স্ল্যাব, এগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা সবগুলো স্ল্যাব সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা আমাদের এই স্ল্যাবগুলোতে আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করব। আর সেজন্য আমরা চলে যাব এই অ্যাসাইন অপশনে, তারপরে আমরা সেল অপশনের উপরে কার্সরটা হোল্ড করলে এইখানেই রয়েছে আমাদের ডায়াফ্রামস, এইখানে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা এই D1 ডায়াফ্রামটা সিলেক্ট করব। তারপরে আমরা চলে যাব মডিফাই শো ডেফিনিশন এবং এটাকে আমরা হালকা একটু মডিফাই করে দেখব যে এটা রিজিড রয়েছে কিনা। এই বিল্ডিংটা যেহেতু একটা রিজিড স্ট্রাকচার, সুতরাং আমাদের ডায়াফ্রামটাও হতে হবে রিজিড। এই বিল্ডিংটা কিভাবে রিজিড স্ট্রাকচার সেটা আমরা একটু পরে চেক করছি। বর্তমানে আমরা ডায়াফ্রামটা এভাবে অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, আমাদের বিল্ডিং এ আমরা ডায়াফ্রাম সাকসেসফুলি অ্যাসাইন করে দিয়েছি। এটা ছিল আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ যেটা হলো সেটা হচ্ছে আমাদেরকে সেন্টার অফ ম্যাস এবং সেন্টার অফ রিজিডিটি বের করতে হবে। আর সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যানালাইজ অপশনে।
তারপরে আমরা চুজ করব সেট লোড কেসেস টু রান, এই অপশনে আমরা ক্লিক করব। তারপরে আমরা দেখে নিব যে এই জায়গার এই বক্সটা চেকড রয়েছে কিনা। এই অপশনটির নাম হচ্ছে ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার্স অফ রিজিডিটি। এই অপশনটি আমরা চেক করে দেবো, আর যদি চেক করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলেই সেটা চেক হয়ে যাবে। তারপরে আমরা ক্লিক করব রান নাও এই অপশনটিতে। ওকে, আমাদের রান অ্যানালাইসিস কমপ্লিট। এবার আমরা চলে আসব এই মডেল এক্সপ্লোরার এই উইন্ডোতে। সামহাউ যদি আপনার এই মডেল এক্সপ্লোরারটা ক্রস হয়ে যায় বা এখান থেকে হাইড হয়ে যায়, তাহলে আপনি এইখানকার অপশনে যাবেন। তারপরে আপনি সবশেষে পাবেন শো মডেল এক্সপ্লোরার। এখানে ক্লিক করলে আবার সেটা আপনার স্ক্রিনে চলে আসবে। এই মডেল এক্সপ্লোরারের এই টেবিল ট্যাবে আমরা ক্লিক দিলাম। তারপরে আমরা চলে যাব অ্যাসাইন অপশনে। তারপরে আমরা এক্সপ্যান্ড করব রেজাল্টস। তারপরে আমরা এক্সপ্যান্ড করব স্ট্রাকচার রেজাল্টস। তারপরে এইখানে রয়েছে সেন্টার্স অফ মাস অ্যান্ড রিজিডিটি। এটাই আমাদের দরকার, এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করলাম। তাহলেই একটা টেবিল ভেসে আসবে এবং এই টেবিলের পুরোটাই আমরা এভাবে সিলেক্ট করে নিব, A to Z। পুরোটা সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে কপি অপশনে ক্লিক করব। তারপরে চলে আসবো আমরা এই এক্সেল ফাইলটাতে, এবং এই এক্সেল ফাইলে অনেকগুলো ট্যাব রয়েছে যেগুলো আমাদের উইন্ডলোড প্যাটার্ন ডিফাইন করার জন্য ব্যবহৃত হবে। তার মধ্যে এখন আমাদের যে ট্যাবটা দরকার সেটা হচ্ছে E1 E2 রেশিও। এই ট্যাবে আমরা ক্লিক দিলাম। তারপরে এইখানকার এই যে 4 নাম্বার রোটা রয়েছে, এখানে আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করলেই সেই ভ্যালুগুলো এখানে চলে আসবে। তারপরে আমরা অল বর্ডার্স করে এগুলোতে বর্ডার্স দিয়ে দিলাম। ব্যাস এই কাজটুকু আমাদের করতে হবে। এই কাজটুকু করার পরে আমরা নিশ্চিন্তে চলে যাব আমাদের লোড প্যাটার্নে। এখন আর আমাদের এই টেবিলটার দরকার নেই, আমরা এটা ক্রস করে দিচ্ছি। তারপরে এই মডেলটাকে আমরা আনলক করে নিচ্ছি। আপনার স্ট্রাকচারের ডায়াফ্রাম এবং আপনার স্ট্রাকচারের সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটির সেই টেবিলটা সেই এক্সেল ফাইলটাতে নেবার পরেই আমরা লোড প্যাটার্নে গিয়ে উইন্ডলোড ডিফাইন করতে পারি, আর সেটাই আমরা এখন করব। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। লোড প্যাটার্নে যাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে ডিফাইন অপশনে। তারপরে এইখানে রয়েছে লোড প্যাটার্নস, এই অপশনে আমরা ক্লিক দিলাম। তাহলেই একটা উইন্ডো ভেসে আসবে এবং এখানে আমরা দেখতে পারবো যে গত ভিডিওতে আমরা AC705 কোডটা ব্যবহার করে আর্থকুয়েক লোড দুটো প্যাটার্ন আমরা এখানে ডিফাইন করেছিলাম, এবং আজকে আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে উইন্ডলোড, এবং এক্স ডিরেকশনে উইন্ডলোডকে আমরা প্রেজেন্ট করছি WX দ্বারা। এই জন্য আমরা এখানে টাইপ করে নিচ্ছি WX। তারপরে লোড টাইপটা আমাদেরকে চুজ করতে হবে উইন্ড, এবং এরপরে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ারটা 0 থাকবে, এবং অটো ল্যাটারাল লোডে গিয়ে আমরা AC705 এই কোডটা চুজ করে নিব। তারপরে আমরা চলে যাব অ্যাড নিউ লোড এই অপশনে।
ওয়াই ডিরেকশনে উইন্ড লোডের জন্য আর কিছুই করার দরকার নেই, আমরা এখানে শুধুমাত্র ওয়াই সাফিক্সটা দিব, তারপরে আমরা চলে আসব অ্যাড নিউ লোডে। তাহলে আমাদের দুটো লোড প্যাটার্ন ডিফাইন হয়ে যাবে, তবে এগুলোকে আমাদের মডিফাই করতে হবে। এজন্য প্রথমে আমরা WX কে সিলেক্ট করার পরে আমরা চলে আসব মডিফাই ল্যাটারাল লোড এই অপশনে। তাহলে একটা উইন্ডো ভেসে আসবে এবং এই উইন্ডোতে অপশনগুলো সাকসেসফুলি ফিল আপ করতে পারলেই আপনার উইন্ড লোড ডিফাইন হয়ে যাবে। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড প্রেসার কোএফিসিয়েন্টস, এবং এই অপশনের আন্ডারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্সপোজার ফ্রম এক্সটেন্স অফ রিজিড ডায়াফ্রামস এবং এক্সপোজার ফ্রম ফ্রেম অ্যান্ড শেল অবজেক্টস। একটু আগে আমরা যেহেতু ডায়াফ্রাম অ্যাসাইন করলাম, সুতরাং আমরা প্রথম অপশনটা চুজ করব এবং এই সার্কেলটা আমরা চেক করে রাখবো। এর পরবর্তী অপশনটি হচ্ছে উইন্ড প্রেসার কোএফিসিয়েন্টস। দুটো উপায়ে এই কোএফিসিয়েন্ট গুলো ইনপুট দেওয়া যায়, একটা হচ্ছে প্রোগ্রাম ডিটারমাইন্ড। এই অপশনটি চুজ করলে আপনার কিছুই করতে হবে না, ইট্যাপস আপনার এই কাজটুকু করে দিবে। তবে সমস্যা হচ্ছে যে সেটা বিএনবিসি 2020 আন্ডারে হচ্ছে কিনা সে বিষয়ে আমরা কনফিউজ থাকবো, এই জন্য সেটাকে আমাদের ম্যানুয়ালি ইনপুট দিতে হবে, আর এই জন্য আমরা ইউজার স্পেসিফাইড এই অপশনটি চুজ করব। তাহলে দুটি অপশন আসবে, সেটা হচ্ছে উইনওয়ার্ড কোএফিসিয়েন্ট এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্ট। বিএনবিসি 2020 অনুযায়ী উইনওয়ার্ড কোএফিসিয়েন্ট সিপিডব্লিউ এর মান অল টাইম একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং সেটা হচ্ছে 0.8, হোক সেটা এক্স ডিরেকশনের উইন্ড লোড বা ওয়াই ডিরেকশনের উইন্ড লোড। তবে লিওয়ার্ড কোএফিসিয়েন্টের জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে, সেটার জন্য আমরা সেই এক্সেল ফাইলটিতে চলে যাব। এই এক্সেল ফাইলের ফার্স্ট যে ট্যাব সেটাই হচ্ছে সিপিএল, যেটা লিওয়ার্ড কোএফিসিয়েন্টের জন্য কাজ করবে। এই জন্য আমরা এই ট্যাবে চলে গেলাম। এই ট্যাবে আসার পর আপনাকে এই দুটো সেল ইনপুট দিতে হবে, আর সেটা ইনপুট করার জন্য আমাদেরকে ইট্যাবস ফাইলটা ওপেন করতে হবে। এখানে যে দুটো ভ্যালু দরকার সেটা হচ্ছে লেন্থ অ্যালং এক্স অ্যাক্সিস এবং লেন্থ অ্যালং ওয়াই অ্যাক্সিস। ইট্যাপস মডেলটিতে আসার পরে আমরা এটা ওকে অপশনে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর চলে যাব হচ্ছে অ্যাড অর মডিফাই গ্রিডস এই অপশনটিতে। তারপরে আমরা চুজ করব মডিফাই অর শো গ্রিড সিস্টেম। তারপরে এইখানে যে এক্স গ্রিড ডাটা রয়েছে এই টেবিলটার সব শেষের যে ভ্যালুটা সেটাই হচ্ছে লেন্থ অ্যালং এক্স অ্যাক্সিস এবং সেটা এখানে দেখাচ্ছে 120.167। সো এক্সেল ফাইলের এই সেলটাতে আমরা ইনপুট করে দিলাম 120.167 ফিট। তারপরে আমরা এন্টার প্রেস করলাম। এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে লেন্থ অ্যালং ওয়াই অ্যাক্সিস। সেটার জন্য আমরা পাশের এই ওয়াই গ্রিড ডাটাতে চলে আসব এবং সব শেষের যে ভ্যালুটা সেটা হচ্ছে 82.5 ফিট। এটা আমরা এখানে ইনপুট করে দিচ্ছি 82.5, তারপরে এন্টার প্রেস করলাম। এই দুটো ভ্যালু ইনপুট করা হয়ে গেলে আপনার আর কিছুই করতে হবে না, আপনাকে চলে আসতে হবে এই টেবিলে। আমরা এখন যেটা খুঁজছি সেটা হচ্ছে লিওয়ার্ড কোএফিসিয়েন্ট এবং সেটা আমাদেরকে এই ভ্যালুগুলো দিয়ে খুঁজতে হবে। আমি যেহেতু বললাম যে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট সকল ভ্যালুর জন্য 0.8 এবং সেটা এখানে দেখা যাচ্ছে, তবে লিওয়ার্ড কোএফিসিয়েন্টের জন্য এখানে তিনটি ভ্যালু দেওয়া আছে এবং এই তিনটি ভ্যালু ডিপেন্ড করে এল বাই বি ভ্যালুর উপর। এখন প্রশ্ন হচ্ছে এল এবং বি কি? আপনি যদি এই প্লেলিস্টটার 12 নম্বর ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা আমার আর নতুন করে রিপিট করা লাগতো না। তারপরও আমি বলে দিচ্ছি, একটা বিল্ডিং এর যে ফেসে উইন্ডটা হিট করছে সেটা হচ্ছে বি, বাকি ফেসটা হচ্ছে এল। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর প্ল্যান, আমরা WX অবশ্যই বাম সাইড থেকে ডান দিকে যাবে এবং এই ফেসটা হচ্ছে আমাদের বি এবং এই লেনটাই আমরা বি হিসেবে কাউন্ট করব এবং অপর যে লেনটা রয়েছে সেটা হচ্ছে এল। এগুলো নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। অটোমেটিক WX এর জন্য এল বাই বি কত এবং WY এর জন্য এল বাই বি কত সেটা অটোমেটিক এখানে ইনপুট করা হয়ে গিয়েছে। সো WX যেহেতু আমরা ডিফাইন করছি, সুতরাং WX এর জন্য এল বাই বি এর ভ্যালুটা হচ্ছে 1.46। এখন আমাদেরকে এই ভ্যালুটার জন্য লিওয়ার্ড কোএফিসিয়েন্ট সিপি এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। সেটার জন্য আমরা এই টেবিলে চলে আসব। এখানে দেখা যাচ্ছে 0 থেকে 1 ভ্যালুর জন্য এই সিপিএল এর ভ্যালুটা হচ্ছে 0.5। এখানে নেগেটিভ ভ্যালু দেখে চিন্তিত হওয়ার কিছু নেই, যেহেতু এটা লিওয়ার্ড কোএফিসিয়েন্ট সুতরাং এটাকে নেগেটিভলি প্রেজেন্ট করা হচ্ছে, তবে অ্যাকচুয়ালি আমরা পজিটিভ ভ্যালুটাই কাউন্ট করব। এল বাই বি এর ভ্যালুটা যদি 2 হয় তাহলে সিপিএল এর ভ্যালুটা হচ্ছে 0.3। এল বাই বি এর ভ্যালুটা যদি 4 বা 4 এর বেশি হয় তাহলে সিপি এর ভ্যালুটা হবে 0.2। আনফরচুনেটলি আমাদের এল বাই বি এর ভ্যালুটা হচ্ছে 1.46, যেগুলো এখানে নেই। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন করে 1.46 এর জন্য সিপিএল এর ভ্যালুটা কত আসে সেটা আমাদেরকে বের করতে হবে। সো 1.46 যে রেঞ্জ দুটোর মধ্যে পড়ে সেটা হচ্ছে 1 এবং 2। সো আমরা লোয়ার যে রেঞ্জটা সেটা আমরা এখানে চুজ করে দেব 1 এবং আপার যে রেঞ্জটা সেটা আমরা চুজ করে দেব 2। আর কিছুই করার দরকার নেই, আমাদের ডিজায়ার্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে
হচ্ছে 1.46, এটা ম্যানুয়ালি টাইপ করবেন, তাহলেই অটোমেটিক আপনার এখানে সেই ভ্যালুটার জন্য সিপিএল এর ভ্যালুটা ইন্টারপোলেটেড হয়ে এখানে চলে আসবে, সেটা হচ্ছে 0.41। সো ডাব্লিউএক্স এর জন্য আমাদের সিপিএল এর ভ্যালুটা হচ্ছে 0.41, সেটা এখন আমরা আমাদের ইটাবস মডেলে ইনপুট করে দেবো। এই জন্য আবার আমরা চলে যাব ডিফাইন অপশনে, তারপরে লোড প্যাটার্নস, তারপরে আমরা চলে যাব ডাব্লিউএক্স এবং মডিফাই ল্যাটারাল লোড, এবং আমরা এখানে ইনপুট করে দিলাম 0.41। এরপরে রয়েছে আমাদের উইন্ড এক্সপোজার প্যারামিটার্স। এখানে ফার্স্ট যে অপশনটি সেটা হচ্ছে উইন্ড ডিরেকশন। লোড প্যাটার্নের নামে আমরা দিয়েছি ডাব্লিউএক্স, বাট সেটা ইফেক্টিভ হবে না, কারণ নাম দিয়ে কখনো ইটাবস বুঝতে পারবে না যেটা আসলে কোন ডিরেকশনের উইন্ড। সেই ডিরেকশনটা আমরা এখানে ইনপুট দিতে হবে, আর এর জন্য আমাদেরকে এই জায়গায় মডিফাই অর শো এই অপশনটিতে ক্লিক দিতে হবে। এই ডিরেকশনের জন্য হালকা একটু নেভিগেশন দেয়া রয়েছে, সেটা হচ্ছে উইন্ড ডিরেকশন। এই অপশনে আমরা ক্লিক করলাম। এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউএক্স এর জন্য এই ডিরেকশন অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি এবং ডাব্লিউওয়াই এর জন্য এই ডিরেকশন অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এই দুটো ইনপুট করে দিলেই ইটাবস বুঝতে পারবে যে এটা কোন ডিরেকশনের উইন্ড। বর্তমানে যেহেতু আমরা ডাব্লিউএক্স ডিফাইন করছি, সুতরাং এখানকার ডিরেকশন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থাকবে। এটা দিয়ে আমরা এটা ওকে অপশনে ক্লিক দিব। এরপরে আমাদের চুজ করতে হবে কেস, এবং এটা ব্যবহৃত হচ্ছে AC705 এর 69 ফিগার থেকে। আমরা যদি এই অ্যারো বাটনে ক্লিক দেই তাহলে এখানে দেখা যাবে যে 4টি কেস রয়েছে এবং বাই ডিফল্ট ক্রিয়েট অল সেটসটা চুজ করা থাকে। বিএনবিসি 2020 তেও এই 4টি কেসই দেওয়া রয়েছে এবং AC705 এর 69 ফিগারটা কপি করেই বিএনবিসি 2020 তে নিয়ে আসা হয়েছে। আর সেটার ডিটেলস জানতে হলে আমাদেরকে এই কেস ট্যাবটাতে যেতে হবে, এবং এখানেই আমরা দেখতে পারবো যে এখানে 4টা কেসের ফিগার দেয়া হয়েছে। কেস 1 এ যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে উইন্ড এই ফেসে ঢুকছে এবং এই ফেসে বের হচ্ছে, যেটা এক্স ডিরেকশন বরাবর, এবং এই ফিগারে দেখা যাচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর ঢুকছে এবং বের হচ্ছে। এটার ডিটেলস এখানে দেয়া আছে, সেটা হচ্ছে ফুল ডিজাইন উইন্ড প্রেসার অ্যাক্টিং অন দ্য প্রজেক্টেড এরিয়া পারপেন্ডিকুলার টু ইচ প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য স্ট্রাকচার কনসিডার্ড সেপারেটলি অ্যালং ইচ প্রিন্সিপাল অ্যাক্সিস। কেস 2 তে যেটা দেখা যাচ্ছে যে এখানে 0.75 গুণ দিয়ে সেই লোডটা এক্স ডিরেকশন বরাবর ঢুকছে, সিমিলারলি 0.75 গুণ দিয়ে ওয়াই ডিরেকশন বরাবর ঢুকছে এবং বের হচ্ছে, এবং এই দুটো ক্ষেত্রে একটা টরশনাল মোমেন্ট দেখা যাচ্ছে। সো এখানে যেটা এক্সপ্লেন করা হয়েছে সেটা হচ্ছে 3/4 অফ দ্য ডিজাইনড উইন্ড প্রেসার, মানে পুরো উইন্ড প্রেসারের 75% প্রেসার অ্যাক্টিং অন দ্য প্রজেক্টেড এরিয়া পারপেন্ডিকুলার টু ইচ প্রিন্সিপাল অ্যাক্সিস অফ দ্য স্ট্রাকচার ইন conjunction with a torsional moment as shown considered separately for each principal axis. So এখানে 75% উইন্ড এখানে কাজ করছে এবং এই জায়গাতে একটা টরশনাল মোমেন্টও কাজ করছে। এবার আমরা যদি কেস 3 তে যাই তাহলে দেখতে পারবো যে এখানেও সিমিলার ওয়েতে 75% ফোর্স ঢুকছে বের হচ্ছে, তবে এখানে কোনো ধরনের টরশনাল মোমেন্ট এখানে নেই, এবং সেটাই এখানে দেয়া রয়েছে। সেটা হচ্ছে উইন্ড লোডিং ডিফাইন্ড ইন কেস 1 বাট কনসিডার্ড টু অ্যাক্ট simultaneously at 75% of the specified value. এবার যদি আমরা কেস 4 এ যাই তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে 0.563 দ্বারা সেই লোডটাকে গুণ দেওয়া হচ্ছে, এবং এখানে মেইনলি সেই 75% এর আবার 75% নেওয়া হয়েছে এবং লোডটা কম নিয়ে এটা ঢুকছে বের হচ্ছে, এবং এখানে একটা টরশনাল মোমেন্টও রয়েছে, এবং এটা দেয়া রয়েছে উইন্ড লোডিং অ্যাজ ডিফাইন্ড ইন কেস 2, মানে কেস 2 এর যে লোডটা আমাদের আছে সেটার 75% এখানে কনসিডার করা হচ্ছে। সো এখানে 4 ধরনের কেস দেয়া রয়েছে এবং ইটাবসেও আমরা দেখলাম যে 4টি কেস রয়েছে। স্পেসিফিক ভাবে যদি আপনি কোনো একটা কেস চুজ করতে পারেন বা চান তাহলে আপনি সেটা করতে পারবেন, তবে সেটা আমি আপাতত করছি না। আমরা 4টি কেসকেই এখানে রেখে দিচ্ছি এবং ক্রিয়েট ওয়াল সেটস অপশনটি আমরা এখানে রেখে দিলাম। এর পরবর্তীতে আমাদের যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে E1 রেশিও এবং E2 রেশিও। এ দুটো জানার জন্য আমরা আবার সেই এক্সেল ফাইলটিতে চলে গেলাম। এখানে যেটা দেখা যাচ্ছে যে EX is equal to plus minus 0.15 BX এবং EY is equal to plus minus 0.15 BY। সিমিলার ওয়েতে কেস 4 এও আমরা দেখতে পাচ্ছি EX is equal to plus minus 0.15 BX এবং EY এর ক্ষেত্রেও plus minus 0.15 BY। এখন যদি আমরা ইসেন্ট্রিসিটি রেশিওটা বের করি, মানে EY কে যদি আমরা BY দ্বারা ভাগ দেই তাহলে সেটা হবে ইসেন্ট্রিসিটি রেশিও, এবং সেটা হচ্ছে 0.15, এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, এর বেশি নেওয়া যাবে না।
এবং এখানেও বাই ডিফল্ট এই রেশিওটা দেয়া রয়েছে 0.15, তবে আমরা এটা এখন ক্যালকুলেট করব আমাদের বিল্ডিং এ ইসেন্ট্রিসিটি রেশিওটা আসলে কত সেটা আমরা সেই এক্সেল ফাইলটা থেকে বের করব। আর সেজন্য আমরা চলে যাব পাশের ট্যাবে, সেটা হচ্ছে E1 E2 রেশিও। আমরা এই ট্যাবে ক্লিক দিলাম। এই E1 E2 রেশিও বের করার জন্য আমরা সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটিটা বের করেছিলাম। সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটির যে পার্থক্যটা সেটাই হচ্ছে ইসেন্ট্রিসিটি। আর সেই ইসেন্ট্রিসিটিটাকে যদি আমরা bx এবং by দ্বারা ভাগ দেই তাহলে আমরা E1 রেশিও এবং E2 রেশিও ইজিলি পেয়ে যাব। এই টেবিলে আপনার কিছুই ইনপুট করতে হবে না, এখানে অটোমেটিক সব ভ্যালু এখানে ইনপুট হয়ে যাবে। আমাদেরকে শুধু দেখতে হবে এই ম্যাক্সিমাম রেশিও গুলো কত। E1 রেশিওর ম্যাক্সিমাম ভ্যালুটা দেখা যাচ্ছে 0.00024। এটা আমরা এখানে ইনপুট দিয়ে দিচ্ছি 0.00024। E2 এর জন্য ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.00067। E2 এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট করে দিলাম 0.00067। তাহলে আমাদের E1 এবং E2 রেশিওটা ইনপুট দেয়া হয়ে যাবে। বাম সাইডের এই অপশনগুলো আমরা ফিল আপ করে ফেলেছি, এবার আমরা ডান সাইডের অপশনগুলো ফিল আপ করবো। এজন্য প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে উইন্ড কোএফিসিয়েন্টস, এবং এখানে ফার্স্ট অপশনটি হচ্ছে উইন্ড স্পিড, এবং এটা দিতে হবে মাইল পার আওয়ারে। উইন্ড স্পিড পাওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, এক্সেল ফাইলের এই ট্যাবটিতেই রয়েছে উইন্ড স্পিড। আমরা এখানে ক্লিক করলাম, তাহলে এই পুরো বাংলাদেশের সবগুলো জেলার উইন্ড স্পিড আমরা এখানে মাইল পার আওয়ারে পেয়ে যাব। এই যে ব্ল্যাক সেলগুলো রয়েছে এই দুটো সেল হচ্ছে মাইল পার আওয়ারে এবং বাকিগুলো হচ্ছে মিটার পার সেকেন্ডে, এবং এই ভ্যালুগুলো আমরা পেয়েছি হচ্ছে বিএনবিসির 3181 পৃষ্ঠা থেকে। এই পৃষ্ঠাতে গেলেই আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য উইন্ড স্পিডটা কত সেটা মিটার পার সেকেন্ডে পেয়ে যাবেন। এখানে মাইল পার আওয়ারে মডিফাই করা হয়েছে, এবং আমাদের ঢাকার জন্য এটার মাইল পার আওয়ারে ভ্যালুটা হচ্ছে 147.17। সেটা আমরা এখানে ইনপুট করে দিচ্ছি 147.17। তারপরে আমরা এন্টার প্রেস করলাম। এরপরে রয়েছে এক্সপোজার টাইপ। এক্সপোজার টাইপের জন্য আমরা পাশের ট্যাবে চলে যাব, এবং এখানেই যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে সারফেস রাফনেস ক্যাটাগরিজ এবং এক্সপোজার ক্যাটাগরিজ। সারফেস রাফনেস ক্যাটাগরির উপর বেস করে আমরা এক্সপোজার ক্যাটাগরিটা পাই। এগুলো আপনি ডিটেলসে পড়ে নেবেন। আমরা যদি সারফেস রাফনেস এটা পড়ি তাহলে এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে আরবান এন্ড সাব আরবান এরিয়াজ, wooded areas or other terrain with numerous closely spaced obstructions having the size of single family dwellings or larger। সুতরাং এটা দেখে আমরা যেটা বুঝলাম বর্তমানে ঢাকার যা অবস্থা সেটা সারফেস রাফনেস এ ক্যাটাগরির মধ্যে পড়ে, এবং আমরা ইজিলি বলতে পারি যে আমাদের বিল্ডিংটার এক্সপোজার টাইপ হচ্ছে এ, এবং সেটা হচ্ছে বিএনবিসি 2020 অনুযায়ী। তবে আমরা যখন AC705 এ ইনপুট করব তখন সেটাকে আমাদেরকে বি হিসেবে ইনপুট করতে হবে। আর যদি বিএনবিসির এক্সপোজার টাইপ বি হয় তাহলে AC7 এর বি হবে, আর এক্সপোজার টাইপ বিএনবিসির সি হলে AC705 এর সেটা ডি হবে। সো আমাদের এক্সপোজার টাইপ এর জন্য AC705 এ আমরা বি হিসেবে সেটা ইনপুট করে দিতে পারি। বাই ডিফল্ট সেটা বি রয়েছে। আমরা যদি এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে এখানে তিনটি এক্সপোজার টাইপ রয়েছে, আমরা বি অপশনটি চুজ করে নিলাম। এরপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এবং অবশ্যই সেটা উইন্ডোর জন্য। ইম্পর্টেন্স ফ্যাক্টর আই এর জন্য আমরা পাশের এই ট্যাবটিতে চলে গেলাম। তারপরে আমরা অকুপেন্সি ক্যাটাগরিটা চুজ করে নিব। আমাদের অকুপেন্সি ক্যাটাগরিটা হচ্ছে 2, এবং ডান সাইডের এই টেবিলেই আমরা আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টরের ভ্যালুটা আমরা পেয়ে যেতে পারি। এখানে অকুপেন্সি ক্যাটাগরি এবং উইন্ড স্পিডকে বেস করে ইম্পর্টেন্স ফ্যাক্টরের ভ্যালুগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। লেফট কলামে উইন্ড স্পিড হতে হবে 38 to 44 মিটার পার সেকেন্ড, আর এই ডান সাইডের এই কলামের ভ্যালুগুলো হচ্ছে 44 মিটার পার সেকেন্ডের বেশি উইন্ড স্পিডের জন্য। অকুপেন্সি ক্যাটাগরি 2 এর জন্য আপনার উইন্ড স্পিড যাই হোক না কেন সেটার ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। বাই ডিফল্ট এটা 1 রয়েছে, আমরা এটা 1 রেখে দিলাম। এর পরবর্তী যে অপশনটি সেটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ফ্যাক্টর কেজেডটি। কেজেডটি এর জন্য আমরা এই ট্যাবটিতে চলে যাব। আমরা এই ট্যাবে ক্লিক করলাম। তারপরে এখানে কেজেডটি এর একটি ইকুয়েশন তারা দিয়ে রেখেছে, এবং এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য উইন্ড স্পিড আপ ইফেক্ট শ্যাল বি ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন অফ ডিজাইন উইন্ড লোডস বাই ইউজিং দ্য ফ্যাক্টর কেজেডটি। কেজেডটি ইজ ইকুয়াল টু 1 plus k1 k2 k3 to the power whole square, where k1 k2 k3 are given in figure 6.2.4। আমরা যদি ফিগার 6.2.4 এ চলে যাই, এই হচ্ছে আমাদের ফিগার 6.2.4, এবং এখানে আমাদের k1 k2 এবং k3 এর ভ্যালুগুলো দেয়া রয়েছে। এটা হচ্ছে k1,
K2 এবং K3. If site conditions and locations of structure do not meet all the conditions specified in section 2.4.7.1, then KZT is equal to 1. আমরা এই সেকশনে যদি চলে যাই, আমরা হালকা একটু স্ক্রল ডাউন করলে এখানেই রয়েছে সেই সেকশনটি, এবং এই সেকশনে কিছু ক্যাটাগরি দেয়া রয়েছে, এবং এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে হিলি এরিয়া, রিজ বা স্ক্র্যাপমেন্ট যদি আপনার এরিয়াতে থাকে, তাহলেই আপনি সেই ইকুয়েশনটা ব্যবহার করে কেজেডটি এর ভ্যালুটা বের করবেন। আদারওয়াইজ আপনার কিছু করার দরকার নেই, আপনি কেজেডটি কে ডাইরেক্ট 1 হিসেবে ব্যবহার করতে পারবেন। সো আমরা বলতে পারি যে সমতল ভূমির জন্য এই কেজেডটি এর ভ্যালুটা হচ্ছে 1, আদারওয়াইজ আমাদেরকে সেই ইকুয়েশনটা ব্যবহার করে কেজেডটি এর ভ্যালুটা বের করতে হবে। বাই ডিফল্ট এখানে কেজেডটি এর ভ্যালুটা 1 রয়েছে, এটাই আমরা রেখে দিলাম, এটা আমরা চেঞ্জ করলাম না। এর পরবর্তী অপশনটি হচ্ছে গাস্ট ফ্যাক্টর। গাস্ট ফ্যাক্টরের জন্য আপনাকে এই ট্যাবে চলে যেতে হবে, আমরা এই ট্যাবে ক্লিক করলাম, তারপরে হালকা স্ক্রল আপ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে ফর রিজিড স্ট্রাকচারস অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 2.1.3 দ্য গাস্ট ইফেক্ট ফ্যাক্টর শ্যাল বি টেকেন অ্যাজ 0.85 অর ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা। এই অংশটুকুতে শুধুমাত্র রিজিড স্ট্রাকচারের গাস্ট ফ্যাক্টর নিয়ে কথা বলা হচ্ছে, এবং আপনার বিল্ডিংটা যদি একটা রিজিড স্ট্রাকচার হয় তাহলে আপনি এই গাস্ট ফ্যাক্টরটা চোখ বন্ধ করে 0.85 ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যদি পরিশ্রম করতে চান তাহলে এই ইকুয়েশন গুলো ব্যবহার করেও আপনি সেটা বের করতে পারবেন, এবং সেটা অলমোস্ট 0.85 এর কাছাকাছি আসবে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমার বিল্ডিংটা রিজিড নাকি ফ্লেক্সিবল? আপনার স্ট্রাকচারের রিজিডিটি চেক করার জন্য আমরা পাশের এই রিজিডিটি ট্যাবে চলে যাব। আমি এই রিজিডিটি ট্যাবে ক্লিক দিলাম, তারপরে আমাকে এইখানে ইনপুট দিতে হবে হচ্ছে সেই বিল্ডিংটার হাইট, যেটা ফিটে আমাদের বিল্ডিংটার হাইট ছিল 89.42, এবং এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই বিল্ডিংটা রিজিড। এটা দেখানোর কারণ কি, এখানে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে টাইম পিরিয়ড টি, এবং পরবর্তী রোতে আমরা পাচ্ছি হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা সবাই জানি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সেই ফর্মুলা ব্যবহার করলেই আমরা এই ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দেখেই আমরা বুঝতে পারি যে আসলে বিল্ডিংটা রিজিড নাকি ফ্লেক্সিবল। আমরা যদি হালকা স্ক্রল ডাউন করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিল্ডিং অর আদার স্ট্রাকচারস রিজিড, এ বিল্ডিং অর আদার স্ট্রাকচারস হুজ fundamental frequency is greater than or equal to 1 Hz. সো ফ্রিকোয়েন্সিটা যদি 1 এর বেশি হয় বা 1 হয় তাহলে আমরা বলতে পারবো যে সে বিল্ডিংটা হচ্ছে একটা রিজিড বিল্ডিং, আর যদি সেটা 1 এর কম হয় তাহলে সেটা হয়ে যাবে একটা ফ্লেক্সিবল বিল্ডিং, এবং সেটা অবশ্যই হাইটের উপর ডিপেন্ড করছে। আমরা যদি এখানে 100 ফিট ইনপুট করি, 100 ফিট করে ইন্টার প্রেস করলাম, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এই ফ্রিকোয়েন্সিটা 1 থেকে কম দেখাচ্ছে 0.99, এবং সেটা ফ্লেক্সিবল হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে বিল্ডিংটা হাইট যত বেশি হবে সে বিল্ডিংটা রিজিডিটি হারাবে এবং সেটা ফ্লেক্সিবল বিল্ডিং হয়ে যাবে। এবং যদি আপনার বিল্ডিংটা ফ্লেক্সিবল হয় তাহলে এখানে একটা নোট দেয়া হচ্ছে, সেটা হচ্ছে ইউ নিড টু ক্যালকুলেট গাস্ট ফ্যাক্টর, যেটা অনেক পরিশ্রমের একটা কাজ। আমাদের বিল্ডিংটার হাইটটা হচ্ছে 89.42, আমরা এখানে আবার 89.42 ইনপুট করে ইন্টার প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংটা হচ্ছে একটা রিজিড বিল্ডিং, এবং এখানে কোনো ধরনের গাস্ট ফ্যাক্টর ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, এবং আমরা বেঁচে গেলাম। সো আমরা আবার চলে যাব আমাদের গাস্ট ফ্যাক্টর এই ট্যাবটিতে, এবং এখানে দেখা যাচ্ছে যে নো নিড টু ক্যালকুলেট গাস্ট ফ্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমাদের বিল্ডিংটা ফ্লেক্সিবল হয় এবং আমাদেরকে যদি গাস্ট ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ঘাবড়ানোর কিছুই নেই, আমাদেরকে সেটার জন্য এখানে দেয়া রয়েছে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল আর ডাইনামিক্যালি সেন্সিটিভ স্ট্রাকচারের জন্য এই গাস্ট ফ্যাক্টরটা কিভাবে বের করতে হবে সেটার কমপ্লিট একটা প্রোফাইল এখানে দেয়া আছে। সেটা দেখে দেখে আপনি এই সেলগুলো ফিল আপ করলেই আপনি আপনার স্ট্রাকচারের জন্য গাস্ট ফ্যাক্টর জিএফ এর ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। WX এবং WY এর জন্য আলাদা আলাদা ভাবে গাস্ট ফ্যাক্টর বের করার কোনো দরকার নেই। এই টেবিলটাতে জাস্ট আপনি বাম সাইডের 9টি ভ্যালু যদি আপনি এখানে ইনপুট করেন তাহলে অটোমেটিক আপনি দুটোর জন্যই গাস্ট ফ্যাক্টর পেয়ে যাবেন। এটা আহামরি তেমন কঠিন কোনো কাজ নয়। সুতরাং কোনো বিল্ডিং যদি ফ্লেক্সিবল হয় তাহলে সেটার গাস্ট ফ্যাক্টর খুব ইজিলি আমরা এই এক্সেল ফাইলটি থেকে বের করে নিতে পারি। তবে আপনার বিল্ডিংটা যদি রিজিড হয় তাহলে এখানে নোট দেয়া হবে, সেটা হচ্ছে ইউ ডোন্ট নিড টু ক্যালকুলেট গাস্ট ফ্যাক্টর। তখন আপনার আর এই অপশনগুলোতে আসার কোনো দরকার নেই। সো আমাদের বিল্ডিংটা হচ্ছে একটা রিজিড বিল্ডিং এবং এটার গাস্ট ফ্যাক্টর জিএফ এর ভ্যালুটা হচ্ছে 0.85।
বাই ডিফল্ট গাস্ট ফ্যাক্টরের ভ্যালুটা 0.85 দেয়া রয়েছে, সেটা আমরা আর চেঞ্জ করছি না। এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিরেকশনালি ফ্যাক্টর কেডি। আমরা এই কেডি ট্যাবে চলে গেলাম এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমের জন্য এই কেডি এর ভ্যালুটা হচ্ছে 0.85 এবং এটাই আমরা ব্যবহার করব। বাই ডিফল্ট এখানে সেটা 0.85 দেয়া রয়েছে, আমরা এখানে এটাই রেখে দিলাম। এরপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে উইন্ড লোডের রেঞ্জ। বেস থেকে আমাদের উইন্ড লোড কাজ করে না, উইন্ড লোডটা কাজ করে হচ্ছে আমাদের গ্রেড বিম বা প্লিন্থ লেভেল থেকে এবং একদম টপ পর্যন্ত আমরা এটা সিলেক্ট করে দেব। তারপরে আমাদেরকে চুজ করতে হবে ইনক্লুড প্যারাপেট। আমরা যেহেতু ছাদের উপরে 1 মিটারের একটা প্যারাপেট ওয়াল ব্যবহার করব, সুতরাং সেখানে আমরা 1 মিটার বা 3.28 ফিট ইনপুট করে দেব। তাহলেই আমাদের WX ডিফাইন করা হয়ে যাবে। তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করলেই আমরা WX উইন্ড প্যাটার্নটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমরা চলে যাব WY এর জন্য। এই জন্য আমরা এই অপশনটিতে চুজ করার পরে আমরা চলে আসব মডিফাই ল্যাটারাল লোড এই অপশনে। তারপরে সিমিলার ওয়েতে আমরা এই ফার্স্ট সার্কেলটা চেক করে দেব এবং এরপরে আমরা ইউজার স্পেসিফাইড এই অপশনটি চুজ করব। আমি আগেই বলেছি যে সকল ধরনের উইন্ড লোডের জন্য উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্টের ভ্যালুটা হচ্ছে 0.8, তবে লিওয়ার্ড কোএফিসিয়েন্টের জন্য আমাদের হালকা একটু পরিশ্রম করতে হবে। সেজন্য আমরা আবার সেই এক্সেল ফাইলটিতে চলে আসলাম এবং আমরা চলে যাব ফার্স্ট ট্যাবে, সেটা হচ্ছে সিপিএল ট্যাব। আমরা এই ট্যাবে ক্লিক করলাম। এবার আমরা ফলো করব হচ্ছে WY টা, যেহেতু আমরা WY ডিফাইন করছি। WY এর ক্ষেত্রে এখানে L/B এর ভ্যালুটা দেখাচ্ছে 0.69 এবং এই ভ্যালুটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে, সেটা হচ্ছে 0 to 1। সো 0 to 1 এর জন্য সিপিএল এর ভ্যালুটা হচ্ছে 0.5। বাই ডিফল্ট এটা 0.5 দেয়া রয়েছে, আমরা এটা চেঞ্জ করছি না। এরপর আমাদেরকে দিতে হবে ডিরেকশন অ্যাঙ্গেল। এখানে আমরা ওয়াই ডিরেকশনের জন্য অ্যাঙ্গেলটা দিয়ে দেব হচ্ছে 90 ডিগ্রি। তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করলে সেটা হয়ে যাবে এবং কেসের ক্ষেত্রে আমরা ক্রিয়েট ওয়াল সেটস এই অপশনটি রাখবো এবং ইয়ন রেশিওটা ছিল 0.00024 এবং E2 রেশিওটা ছিল 0.00067। তারপরে চলে আসবো আমরা উইন্ড স্পিডে। আমাদের উইন্ড স্পিডটা মাইল পার আওয়ারে ছিল 147.17, সেটা আমরা ইনপুট করে দিলাম। এরপরে আমাদের এক্সপোজার টাইপটা চুজ করতে হবে বি এবং ইম্পর্টেন্স ফ্যাক্টরটা ছিল 1, টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর কেজেটি হচ্ছে 1 এবং গাস্ট ফ্যাক্টর হচ্ছে 0.85 এবং ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি এর ভ্যালুটা হচ্ছে 0.85 এবং আমরা এই বটম স্টোরিটা চুজ করব গ্রেড বিম বা পিএল এবং টপ স্টোরিটা দিব আমরা ওভারহেড ওয়াটার রিজার্ভার টপ এবং প্যারাপেটটা আমরা ইনক্লুড করে দিব 3.28 ফিট। তারপরে আমরা ইন্টারপ্রেস করব এবং এরপরে আমরা ওকে অপশনে ক্লিক করলেই আমরা ওয়াই ডিরেকশনের উইন্ড লোডের জন্য যে উইন্ড প্যাটার্ন WY সেটা আমরা পেয়ে যাব। তারপরে আমরা এই ওকে অপশনে ক্লিক করে এই ফাইলটা আমরা সেভ করে নিব এবং এরপরে আমাদের আর কোনো কাজ নেই। আমরা রান অ্যানালাইসিস দিয়ে আমরা চেক করে নিব যে আমাদের বিল্ডিং এ উইন্ড লোডটা কারেক্টলি অ্যাপ্লাইড হয়েছে কিনা। ওকে, আমাদের রান অ্যানালাইসিস কমপ্লিট। এবার আমরা আমাদের ডিফর্ম শেপগুলো দেখতে পারি।
আর সেটার জন্য আমরা চলে আসব এই অপশনটিতে, শো ডিফর্ম শেপ। এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে একটি উইন্ডো ভেসে আসবে। এবার আমাদেরকে চুজ করতে হবে লোড কেস। আমরা WX টা চুজ করে নিলাম। তারপরে এখান থেকে আমরা অ্যাবসলিউট ম্যাক্স এই অপশনটি চুজ করে যদি আমরা অ্যাপ্লাই করে দেই তাহলেই সেটার ডিফরমেশনটা আমরা দেখতে পারবো, এবং সেই সাথে স্টার্ট অ্যানিমেশনে ক্লিক করলে সেটার অ্যানিমেশনটাও এখানে শো করবে। উইনলোড ওয়াই এর জন্য আমরা WY টা চুজ করব। তারপরে যদি আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করি তাহলে সেটার জন্য ডিফরমেশনটা আমরা দেখতে পারবো। তারপরে আগের মতো আমরা স্টার্ট অ্যানিমেশনে ক্লিক করলাম। কত অল্প সময়ে কত সহজেই আমরা AC705 কোডটি ব্যবহার করে আমাদের বিল্ডিং এ উইনলোড প্যাটার্ন দুটো সাকসেসফুলি ডিফাইন করে ফেলেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় কাজ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।